ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্যগুলোর একটি, যা ভারত তার নিজের দেশের টাকার নোটে ছাপিয়েছে, যেখানে প্রতি বছর কোটি কোটি পর্যটক ঘুরতে আসে, সেই তাজমহল যারা বানিয়েছিল তাদের ইতিহাসকে ভারত সরকার মুছে ফেলতে চাইছে। ভারতের বর্তমান শাসক দল বিজেপি প্রায় একটি প্রশ্ন তোলেন, মুঘলরা ভারতকে কি দিয়েছিল। অথচ মুঘলরা ভারতকে যা দিয়েছিল সেই প্রশ্নের সবচেয়ে অস্বস্তিকর উত্তর লুকিয়ে রয়েছে ভারতের বর্তমান শাসক দল বিজেপির ক্ষমতায় আসার গল্পের ভেতরে। গল্পটা 500 বছরের ইতিহাসের গল্প। 500 বছরের ইতিহাস একটি ভাঙা মসজিদ এবং একটি রাজনৈতিক দলের উত্থানের কাহিনী। শেষ পর্যন্ত দেখুন, গল্পের ভেতরে সত্যটা খুঁজে পেলে আপনি চমকে উঠবেন। দি বাংলা পালস 500 বছরের মুঘল সাম্রাজ্যের ইতিহাস এবং বর্তমান বিজেপির কুরাজনীতির একটি দলিল আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে। আর এই গল্পটা বুঝতে গেলে সর্বপ্রথম শুরু করতে হবে মোদির দাসত্বের ভাষণ দিয়ে। সাল 2014 বিজেপি যখন ক্ষমতায় এলো, তখন নরেন্দ্র মোদী একটি ভাষণে বললেন ভারত নাকি শত শত বছর ধরে দাসত্বের শৃঙ্খলে বন্দী। কার দাসত্ব? ব্রিটিশদের? হ্যাঁ, কিন্তু মোদির নিশানা মূলত ব্রিটিশদের আসার আগের শাসকদের দিকে, মুসলিম সাম্রাজ্যগুলোর দিকে। আর এই মুসলিম সাম্রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং সবচেয়ে শক্তিশালী ছিল মুঘল সাম্রাজ্য। মোদির ভাষায় এই দাসত্বের মানসিকতা নাকি আজও ভারতীয়দেরকে তাড়া করে ফিরছে। তাই তার দল মুঘলদের নাম, পরিচয় এবং অবদান সব মুছে ফেলতে চায়। চলুন 500 বছর পূর্বের সেই যুদ্ধের ইতিহাসটুকু জেনে আসি। ঘড়ির কাঁটাকে যদি ফিরিয়ে নিয়ে যাই 500 বছর আগে, তাহলে দেখতে পাবো 21শে এপ্রিল 1526 সালে দিল্লির একটু উত্তরে পানিপথ নামক এক সমতল জায়গায় দুটি দল মুখোমুখি হলো। একদিকে দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদি, তার বিশাল সেনাবাহিনী ও হাতির দল, অন্যদিকে মধ্য এশিয়া থেকে আসা এক তরুণ যোদ্ধা যার নাম বাবর। তার রক্তে বইছে ইতিহাসের দুই মহারথীর উত্তরাধিকার, মায়ের দিক থেকে চেঙ্গিস খান আর বাবার দিক থেকে তৈমুর লং। যুদ্ধ শেষ হলো মাত্র কয়েক ঘন্টায়। বাবরের কামান আর রণকৌশলের কাছে হার মানল লোদি বাহিনী। সেদিনই জন্ম হলো এমন একটি সাম্রাজ্যের যা পরের 300 বছর ভারতকে শাসন করেছে। আজ 21শে এপ্রিল 2026, সেই যুদ্ধের 500 বছর পূর্ণ হলো। মুঘল সাম্রাজ্যের 500 বছরের ইতিহাসের এই দিনে ভারতে কোনো আয়োজন নেই, কোনো উদযাপন নেই। কেন? সেটাই আমাদের আজকের এই গল্পের মূল কথা। চলুন বুঝে আসি মুঘলরা ভারতকে কি দিয়েছে। বিজেপির বড় অভিযোগ মুঘলরা নাকি ভারতের সম্পদ লুট করেছে। কিন্তু একটু দাঁড়ান, ব্রিটিশরা ভারতবর্ষের এই সম্পদগুলোকে জাহাজে তুলে লন্ডনে পাড়ি দিয়েছিল, আর মুঘলরা তারা এখানেই থেকে গিয়েছিল, এখানেই বিয়ে শাদী করেছিল, এই মাটির সংস্কৃতি গ্রহণ করেছিল, এ দেশেই তারা মানুষ হয়ে বেঁচেছিল। তাহলে মুঘলরা ভারতকে ঠিক কি দিয়েছে? আসুন হিসাব মিলিয়ে দেখি। প্রথম কথা হলো ভাষা। বিজেপি যখন হিন্দিতে ভাষণ দেন, তখনও আসলে মুঘলদের উত্তরাধিকারী তারা বহন করেন। অবাক হচ্ছেন? জি, 2014 সালে মোদি একবার হিন্দিতে একটি বক্তৃতা দিয়েছিল। ইতিহাসবিদ রিচার্ড ইটন সেই ভাষণের একটি মাত্র উক্তি বিশ্লেষণ করে উনি বর্ণনা করেন, মোদি একটি বাক্যে যে 28টি শব্দ বলেছিল তার 1/4 এসেছে ফার্সি ভাষা থেকে। আর ফার্সি ছিল কোন ভাষা? মুঘলদের রাজ পরিবারের ভাষা, রাজ দরবারের ভাষা। সবচেয়ে মজার কথা কি জানেন? হিন্দি শব্দটা নিজেই ফার্সি ভাষার শব্দ, হিন্দু শব্দটাও ফার্সি। এমনকি ইংরেজিতে যে ইন্ডিয়া বলা হয়ে থাকে সেটাও এসেছে ফার্সি হিন্দ শব্দ থেকে, যার অর্থ সিন্ধু নদীর ওপারের দেশ। অর্থাৎ যাদের ভাষা দিয়ে আপনি নিজের দেশের নাম রেখেছেন, সেই ভাষাকেই আপনি মুছে ফেলতে চাইছেন। বিষয়টা কেমন যেন অদ্ভুত, তাই না? মুঘলরা কি দিয়েছে? তার 2 নাম্বার হলো খাবার। এখন ক্ষুধা পেলে আপনি কি খাবেন? বিরিয়ানি, কাবাব, নান, তান্দুরি, সামুচা দিয়ে চা কিংবা শরবত? থামুন, আপনি যা যা বললেন, বিরিয়ানি, কাবাব, নান, তান্দুরি, সমুচা, শরবত, প্রতিটি শব্দ ফার্সি, প্রতিটি খাবার মুঘলদের দেয়া। পৃথিবী যাকে ইন্ডিয়ান ফুড বলে পরিচিতি যার, ভারতে সেই খাবারগুলোকেই বলা হয়ে থাকে মুগলাই খাবার।
গত এক দশকে ভারতে ফুড ডেলিভারি অ্যাপগুলোতে সবচেয়ে বেশি যে খাবারটি সার্ভ করা হয়েছে সেটি হলো বিরিয়ানি। হ্যাঁ, মুঘলদের দেয়া সেই বিরিয়ানি। আরো মজার কথা বলি, বিজেপির কট্টরপন্থী অনেকেই মাছ মাংস খান না, বরঞ্চ তারা নিরামিষ ভোজী, কিন্তু তারাও গরম গরম তন্দুরির সাথে বিশেষ পনির খেতে ভালোবাসেন। অথচ এই পনির শব্দটাও এসেছে ফার্সি থেকে। মনে করা হয় আফগানরাই এই বিশেষ ধরনের পনির ভারতে নিয়ে এসেছিল। মুঘলরা কি দিয়েছিল? তার 3 নম্বর গুরুত্বপূর্ণ জিনিস হলো স্থাপত্য। ভারতের স্থানীয় পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় 10টি স্থাপত্যের ভেতরে 4টি হলো মুঘলদের বানানো, আর বিদেশি পর্যটকদের পছন্দের তালিকায় 10টির মধ্যে 6টি মুঘল স্থাপত্য। 2 তালিকার শীর্ষে কে জানেন? তাজমহল। প্রতি বছর 15 আগস্ট স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী কোথা থেকে ভাষণ দেন? লাল কেল্লা। কে বানিয়েছিল জানেন? সেই মুঘল সম্রাট শাহজাহান। এই স্থাপনাটি ভারতের আত্মপরিচয়ের এতটাই গভীরে মিশে আছে যে দেশের সবচেয়ে বেশি চলা ব্যাংক নোটের পেছনেও তারা এই ছবি ছাপিয়ে রেখেছে। মুঘলরা ভারতকে কি দিয়েছে? তার 4র্থ নাম্বার হলো সংস্কৃতি, পোশাক এবং সঙ্গীত। বিখ্যাত বাদ্যযন্ত্র সেতার, এটা মুঘল আমলেরই সৃষ্টি। হিন্দু কিংবা মুসলমান বিয়ের দিন বর যে শেরওয়ানি পরেন সেটা এসেছে মুঘল দরবারের পোশাক থেকে। ভারতের বিখ্যাত ইতিহাসবিদ যদুনাথ সরকার একবার বলেছিলেন, মধ্যযুগের সুফিবাদ, উর্দু ভাষা, ইন্দো সার্সেনিক শিল্পকলা এগুলোই বিজয়ী আর বিজিতকে এক সূত্রেই বেঁধেছিল। মুঘল সম্রাট আকবর তো হিন্দু মহাকাব্য মহাভারত, রামায়ণ পর্যন্ত ফার্সিতে অনুবাদ করেছিলেন, যেন 2 সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়া তৈরি হয়। অবশ্য সব মুঘল সম্রাট একরকম ছিলেন না। আকবরের প্রপৌত্র আওরঙ্গজেবের বিরুদ্ধে মন্দির ধ্বংসের অভিযোগ রয়েছে। বিজেপি মূলত সেই ঘটনাটাকেই বারবার সামনে আনে এবং আওরঙ্গজেবকেই তারা তুলে ধরার চেষ্টা করে মুঘল সাম্রাজ্যের প্রতীক হিসাবে। কিন্তু পুরো সাম্রাজ্যকে এক আওরঙ্গজেবকে দিয়ে বিচার করাটা বেশ বুদ্ধিহীন কাজ, বরঞ্চ ভারতকেই তাতে ছোট করা হয়। এবার বড় টুইস্ট, বিজেপিকে ক্ষমতায় এনেছে কে? এবার আসল কথায় আসি। ভাষা, খাবার, স্থাপত্য এসব তো বটেই, কিন্তু মোগলরা ভারতকে আসলে সবচেয়ে বড় যে জিনিসটি দিয়েছে সেটা অন্য কিছু নয়। কি সেটা? মোগলরা ভারতকে দিয়েছে বিজেপিকে, অর্থাৎ বিজেপিকে ক্ষমতায় এনে দিয়েছে। অবাক হচ্ছেন? চলুন একটু ব্যাখ্যা করি। 1990 সাল, যেটা শুরুর গল্প। 1990 সাল, তখন বিজেপি মাঝারি একটা দল। ভারতের পার্লামেন্টে তাদের আসন ছিল মাত্র 16%, অর্থাৎ প্রতি 100 আসনের মধ্যে 16টি। কেউ তখন ভাবেনি এই দলটাই একদিন ভারতের শাসনভার গ্রহণ করবে। সেই বছরই বিজেপি একটা বড় আন্দোলন শুরু করলো অযোধ্যায়, যেখানে তাদের বিশ্বাস অনুযায়ী হিন্দু দেবতা রামের জন্ম হয়েছিল। সেই রাম মন্দির বানাতে হবে। কিন্তু সমস্যা কি? ঠিক সেই জায়গায় দাঁড়িয়েছিল এক মসজিদ, বাবরি মসজিদ, প্রথম মুঘল সম্রাট বাবরের আমলে নির্মিত মসজিদ। 1992 মসজিদ ভাঙার দিন, 6 ডিসেম্বর 1992 বিজেপি নেতাদের চোখের সামনেই বিশাল এক উগ্র জনতা বাবরি মসজিদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ঘন্টার পর ঘন্টা ধরে গুড়িয়ে দিল 500 বছরের পুরনো এক স্থাপনা। এরপর ভারত জুড়ে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা। হাজার হাজার মানুষ মারা গেল, কিন্তু রাজনৈতিকভাবে বিজেপির জন্য এটা ছিল নতুন এক শুরু। তারা বুঝে গেল ধর্মীয় বিভাজন, মুঘল বিরোধিতা এবং মুসলিম বিরোধিতা, এই 3টি জিনিস যদি একসঙ্গে চালানো হয় তাহলে হিন্দু ভোট ব্যাংক পাকাপোক্তভাবে পাওয়া যাবে। 2024 যেন ছিল তার পূর্ণতার বছর। 2024 সালের শুরুতে মোদি নিজ হাতে উদ্বোধন করলো বহু প্রতীক্ষিত রাম মন্দির, ঠিক সেই জায়গায় যেখানে এক সময় দাঁড়িয়েছিল বাবরি মসজিদ। আর তখন পার্লামেন্টে বিজেপির আসন কত জানেন? 16% থেকে বেড়ে গিয়ে সেটা 56%। 36 বছরে 3 গুণের বেশি সংখ্যক আসন দখল করেছে বিজেপি। আর এই পুরো পথটা, প্রতিটি ইট, প্রতিটি ভোটে, প্রতিটি নির্বাচনী জয় বিজেপি পেয়েছে মোগলদের কেন্দ্র করে ঘৃণার রাজনীতি ছড়িয়ে। যাদের তারা মুছে ফেলতে চায়, তাদের না থাকলে বিজেপি কোনোদিনই এত দূর আসতে পারত না। এবার আসি বিরোধিতার বিড়ম্বনায়। গত 1 দশকে বিজেপি কি করেছে? মোগলদের নামে থাকা শহরগুলোর নাম তারা বদলে দিয়েছে। এলাহাবাদ হয়ে গেছে প্রয়াগরাজ, আওরঙ্গাবাদ হয়ে গেছে ছত্রপতি সস্তাজিনগর। স্কুলের ইতিহাস বই থেকে মোগলদের অধ্যায় বাদ দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু একটা সমস্যা আছে, ইট পাথরের মসজিদ ভাঙা সহজ, শহরের নাম বদলানো সহজ,
কিন্তু 500 বছর ধরে চলে থাকা একটা সংস্কৃতি, যে দেশের মানুষের রক্তে, মাটিতে, জিভে, কানে, পোশাকে সর্বত্র মিশে আছে, সেটাকে কি করে মুছে ফেলবেন? আপনি বিরিয়ানিকে চাইলেই মুছে ফেলতে পারবেন? তাজমহলকে চাইলেই গুড়িয়ে দিতে পারবেন? হিন্দি ভাষা থেকে প্রতিটি ফার্সি শব্দ চাইলেই সেটা মুছে ফেলতে পারবেন? শেরওয়ানি পরা বন্ধ করে দিতে পারবেন? সেতারের সুর থামিয়ে দিতে পারবেন? পারবেন না, কারণ এগুলো আর মুঘলদের নয়, বরং পুরো ভারতবর্ষের হয়ে গিয়েছে। তাই বলি শেষ কথা, শেষ পর্যন্ত মুঘলরা ভারতকে কি দিয়েছে? বিজেপির এই প্রশ্নের সবচেয়ে সৎ উত্তরটি হলো, মুঘলরা ভারতের হিন্দুত্ববাদীদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে, যা চিরস্থায়ী অপরিহার্য ভিলেনে পরিণত করেছে বিজেপিকে। মুঘলরা না থাকলে ঘৃণা ছড়ানোর উপলক্ষ থাকতো না, ঘৃণা না থাকলে ভোট ব্যাংকও পাকাপোক্ত হতো না, ভোট ব্যাংক না থাকলে বিজেপিও থাকতো না। ইতিহাসের এর চেয়ে বড় বিড়ম্বনা আর কি হতে পারে? যাদের মুছে ফেলতে চাইছেন তারাই আপনাকে ক্ষমতায় নিয়ে এসেছে, আর যতক্ষণ আপনি তাদের বিরুদ্ধে লড়ছেন ততক্ষণই আপনি ক্ষমতায় থাকছেন। অর্থাৎ তাদেরকে সত্যিকারের মুছে ফেলাটাই আপনার জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ক্ষতি হয়ে দাঁড়াবে। ইতিহাস মুছে ফেলা যায় না, ইতিহাসকে বোঝা যায়। আপনি কি মনে করেন? ইতিহাসের এই বিড়ম্বনা সম্পর্কে আপনার মতামত কি? বাংলা পালসের আজকের আয়োজনে আমরা মুঘলদের এই দিনটি, 500 বছর আগে যে মুঘলরা ভারতবর্ষকে শাসন শুরু করেছিল, ভারতবর্ষের বেশিরভাগ জিনিস যাদের অবদান, ভাষা, সংস্কৃতি, খাদ্য, পোশাক, বাদ্যযন্ত্র, সঙ্গীত, সবকিছুতেই যাদের ছাপ রয়ে গিয়েছে, সেই মুঘল সাম্রাজ্যকে মুছে ফেলতে চাওয়ার হীন চেষ্টাকে দিয়ে বাংলা পালস আজকে তুলে ধরার চেষ্টা করলো, কারণ আজকে মুঘল সাম্রাজ্যের 500 বছর পূর্ণ হলো। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ আমাদেরকে কমেন্ট করে জানান, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপ দিন। ধন্যবাদ সবাইকে।